সারা দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি, সিলেট শহর প্লাবিত, জামালপুরে নদী ভাঙন। বিরোধী দলের অনুপস্থিতিতেই জাতীয় সংসদে 1,91,738 কোটি টাকার বাজেট পেশ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মাহফুজুরকে নড়াইল কক্সবাজার আদালতে তলব, হামলার ঘটনায় 11 সাংবাদিক আজীবন বহিষ্কার। আসসালামু আলাইকুম, মুজাহিদুল ইসলাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। পাহাড়ি ঢলে এবার ডুবছে সিলেট শহর। সুরমা নদীর পানি ঢুকে পড়ছে শহরের কমপক্ষে 15টি এলাকায়। সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ শাখা নদ নদীগুলোর পানি বেড়ে যাওয়ার পাশাপাশি শুরু হয়েছে ভাঙন। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রিপোর্ট করছেন মুশফিকা নাজনীন। পাহাড়ি ঢল সীমান্ত এলাকা ভাসানোর পর সিলেট নগরীর সুরমা তীরবর্তী 10টি এলাকা এখন পানির নিচে। পানি বাড়তে থাকায় অনেকেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের দিকে। অবস্থা এটা রাস্তাঘাটও পানি, মানুষ বাড়ি গড়ে ধরে যায় পানি, খুব বেশি পানি আর হঠাৎ মানুষ চলাচল করতে পারেন। 5 ফুট পানি, এলাকার প্রায় 10টি গ্রাম পানির নিচে নিমজ্জিত। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষেরা জানায়, গত 2 দিন ধরে তারা অনাহারে অর্ধারে রয়েছে। যে ত্রাণ যাচ্ছে তা পর্যাপ্ত নয়। খানাটা না খাইতে খুব কষ্টকর। আমার এটা ফিশারি আছিল, প্রায় 1 লক্ষ টাকার মাছ আছিল, মাছগুলো পানি আবার এনছে গিয়া। আকস্মিক ঢলে জনদুর্ভোগ বেড়েছে বলে জানিয়েছেন মেয়র। আর জেলা প্রশাসক বললেন, ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে দুর্গত এলাকায়। বিশেষ করে সুরমা নদীর পাশ ঘিরে নদীর 2 তীরে যে ওয়ার্ডগুলো, সবটি ওয়ার্ডে কিন্তু এখন বন্যা। প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী বা সহায়তা, খাবার, পানি, এগুলো আমরা খাবার, এগুলো আমরা সর্ব ব্যবস্থা নিয়েছি। এদিকে পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি, পার্থসী, বেলগাছা, সাবধরি, নোয়ারপাড়া ও চিনাডলি ইউনিয়নে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার। নদী ভাঙন এলাকার জন্য আমরা একটা পাইলিং চাই। ভাত পাইতে আসি না, ঘাস সরকার ক্ষেত্রে আছে, আমাদেরকে গ্রাস করতেছে। এই মুহূর্তে ইমার্জেন্সি এখানে সরকারের বরাদ্দ দরকার। এরই মধ্যে 366 কোটি টাকা ব্যয়ে যমুনার বামতি সংরক্ষণ বাঁধের প্রায় 1000 মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানায়, পানি উন্নয়ন বোর্ড বালিভর্তি জিও ব্যাগ ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মুরাদাবাদ, শশারিয়া বাড়ি আর হলো ওই চিনাডলি ইউনিয়নের উলিয়া, এই 3টে পয়েন্টে তারা করছে, বালুর বস্তা ডাম্পিং করছে। কিন্তু এই বালুর বস্তা ডাম্পিং এর নদী ভাঙন রোধ করা সম্ভব হয়নি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অনেকে পরিবার পরিজন নিয়ে নৌকা ও কলা গাছের ভেলায় দিন কাটাচ্ছেন। গোখাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে এলাকায়। ত্রাণ তৎপরতা শুরু হয়নি এখনো, বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে চট্টগ্রামে পাহাড় ধসে উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাহাড় ধসের ঘটনায় চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আজ আরও 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত 3 দিনে 3 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104 জনে। সকালে চট্টগ্রাম নগরের আকবর শাহ মাজার এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত থেকে এ পর্যন্ত চট্টগ্রাম থেকে 23 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে গত রাত ও আজ সকালে কক্সবাজারের চকরিয়া থেকে 2 জন, টেকুয়া থেকে 2 জন ও কুতুবদিয়া থেকে 2 জন সহ মোট 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44 জনে। অন্যদিকে বান্দরবানের লামা ও নাইখংছড়ি উপজেলায় নতুন করে আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। গতকাল বিকেলে 37 জনের মৃতদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে। সংসদে বিরোধী দলের অনুপস্থিতিতেই পাশ হল 2012-13 অর্থ বছরের 1,91,738 কোটি টাকার বাজেট। মঞ্জুরি দাবি ও ছাঁটাইয়ের প্রস্তাব আলোচনার মধ্য দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্দিষ্টকরণ বিল সংসদে উপস্থাপন করেন। দিলশাদ আনিকের সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। নির্দিষ্টকরণ বিল 2012 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। পাশ করা হলো 2012-13 অর্থ বছর এবং মহাজোট সরকারের চতুর্থ এবং শেষ পূর্ণাঙ্গ বাজেট। 2012 সংসদে পাশ হলো।
মাননীয় সদস্যবৃন্দ, এর আগে অর্থমন্ত্রী 2013 সালের জুন পর্যন্ত আর্থিক কাজ পরিচালনা ও কর্তৃত্বের জন্য অনুমতি চেয়ে নির্দিষ্টকরণ বিল 2012 সংসদে উপস্থাপন করেন। কণ্ঠভোটে এই বিল পাশের মধ্য দিয়ে পাশ হয় আগামী অর্থবছরের বাজেট। কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2012 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এর আগে সংসদে মোট 56টি মঞ্জুরি দাবি গ্রহণ করা হয়। এর মধ্যে 811টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম 8টি ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বিরোধী দল উপস্থিত না থাকায় তাদের প্রস্তাবগুলো সংসদে উপস্থাপিত হয়নি। জনাব জালাল আবেদিন ফেনী 2 এবং শেখ সুজাত মিয়া হবিগঞ্জ 1। আমি এখন মাননীয় সদস্যদের ছাঁটাই প্রস্তাবগুলো উত্থাপনের আহ্বান জানাচ্ছি। অন্যান্য মাননীয় সদস্যগণ অনুপস্থিত। এবারের বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে 1,91,738 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় 1,39,670 কোটি টাকা, আর বাজেট ঘাটতি হবে 52,068 কোটি টাকা। বিদেশি অনুদান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,044 কোটি টাকা। ঘাটতি অর্থ দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ হিসেবে সংগ্রহ করবে সরকার। ছাড়ের প্রস্তাবগুলো দিয়েছেন মাননীয় সদস্য। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি ও অদূরদর্শিতার কারণে সরকারের গত বাজেটের মতো বর্তমান বাজেটও ব্যর্থ হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকালে দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, সংকোচন নীতি অনুসরণ করায় পাস হওয়া বাজেটের একটি লক্ষ্য সরকার পূরণ করতে পারবে না। সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল না করে গণতন্ত্রকে ব্যাহত করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেন মওদুদ। এই শেয়ার কেলেঙ্কারির ব্যাপারে এবং এই রেলওয়ের ঘুষ কেলেঙ্কারির ব্যাপারে এবং এই ধরনের এমন কোনো প্রকল্প নাই যে প্রকল্পে এই দুর্নীতির অভিযোগ নাই। আজকে সেই কারণেই গত বছর তারা বাজেট তাদের ব্যর্থ হয়েছে এবং এই বছরের বাজেটও ব্যর্থ হবে দুর্নীতির কারণে, অব্যবস্থার কারণে, অনভিজ্ঞতার কারণে, অদক্ষতার কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে আগামী 5 সেপ্টেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছে নড়াইলের আদালত। কক্সবাজারে 10 কোটি টাকার মানহানির মামলায় মাহফুজুর রহমানকে 2রা আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে মামলা হয়েছে সিলেট ও দিনাজপুরেও। এদিকে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মানহানির মামলাটি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রত্যাহার করে নিয়েছেন বাদী। সিলেটের নড়াইল প্রতিনিধির সহায়তায় জিয়া খানের রিপোর্ট। বেশি কথা বললে বাঁচালের একটা মিস্টেক হয়ে যাবে, কথা বলতে বলতে এর একটা মিস্টেক হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে বাচাল, সিলেটবাসীকে নিয়ে কটূক্তি এবং সাগররণী হত্যাকাণ্ড নিয়ে অশোভন মন্তব্য করায় বৃহস্পতিবার সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে মানহানি মামলা করা হয় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে। সিলেটে আন্দোলনের পর মামলাটি করলেন সামাজিক আন্দোলনের নেতা আখলাক আহমেদ চৌধুরী। আদালত মামলা গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। দেশের যে প্রধানমন্ত্রী তাহলে বাঁচাল বলার বাইরের দেশে বসিয়া এটার মতো চরম অবমাননাকর মুক্তি আর হইতে পারে না। আদালত প্রাঙ্গণে উপস্থিত অর্ধশতাধিক আইনজীবী এই মামলার মাধ্যমে মাহফুজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে সিলেট নগরীতে বিক্ষোভ করেছে বৃহত্তর সিলেট গণদাবি কাউন্সিলের নেতারা। তার বিরুদ্ধে আন্দোলন করে অবিলম্বে আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই তাকে গ্রেফতার করে তার সুবিচার করা হোক। আমরা দাবি করতেছি অবিলম্বে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক এবং তার সুবিচার করা হোক। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে নড়াইলের আমলি আদালতে মামলা করেছেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক কামরুজ্জামান। 5 সেপ্টেম্বর মাহফুজুর রহমানকে আদালতে হাজিরের জন্য সমন জারি করা হয়েছে। আমি মনে করছি এটি জননেত্রী শেখ হাসিনার জন্য মানহানিজনক এবং সারা দেশের জন্য সুনামক্ষণ এবং দেশদ্রোহী তার সামিল। এ কারণে আমি বাংলাদেশের একজন সচেতন ছাত্র হিসেবে এবং ছাত্রলীগের একজন সৈনিক হিসেবে আমি এই মামলা দায়ের করি। এছাড়া বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাহফুজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলাটি
ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রত্যাহার করে নিয়েছেন বাদী এমদাদুল হক। উনি শুধুমাত্র বলেছেন আমার বাইরে কোনো চাপ নেই, আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত কারণেই মামলাটা প্রত্যাহার করে নিলাম। জিয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 11 সদস্যকে আজীবন বহিষ্কার ও একজনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সাগররুনি হত্যাকাণ্ডে বিচার দাবি করে আন্দোলনরত সাংবাদিকদের ওপর গেল রোববার হামলা চালায় এটিএন বাংলার সংবাদকর্মীরা। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিআরইউ। সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় গঠনতন্ত্র অনুযায়ী এ বহিষ্কার আদেশ কার্যকর করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। জয়ী মামুন, এস এম বাবু, নাদিরা কিরণ, মানুষ ঘোষ, কেরামতুল্লাহ বিপ্লব, শামীম আহমেদ, রাহাত মিনহাজ, শওকত মিল্টন, মাহমুদুর রহমান, মাইনুল আহসান এবং মাহফুজ রহমান মিশুকে আমরা সংগঠন থেকে বহিষ্কার করেছি এবং এই সংগঠনে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এছাড়াও ভানুরঞ্জন চক্রবর্তী আমাদের সংগঠনের সদস্য না হওয়ার কারণে তাকেও এই সংগঠনে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং ভবিষ্যতে এরা কেউ যেন আর এই সংগঠনের সদস্য পদ না পায় সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিয়েছি। সাগররুনি হত্যাকাণ্ডকে বিভ্রান্ত করার জন্য এবং ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সেদিন পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল। দর্শক, একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পদ্মা সেতু নির্মাণে যোগাযোগ মন্ত্রণালয় খসড়া প্রস্তাব জমা দিল মালয়েশিয়া। দুর্নীতি তথ্য সংগ্রহ করতে সাংবাদিকদের দুদক কার্যালয়ে ঢুকতে নিষেধাজ্ঞা, আজও গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিতণ্ডা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়া খসড়া প্রস্তাব জমা দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। রাজধানী সেতু বিভাগের এক বৈঠকে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চূড়ান্ত চুক্তির আগে খসড়া প্রস্তাব যাচাই বাছাই করা হবে। মন্ত্রী জানান, পদ্মা সেতু দুর্নীতি নিয়ে কোনো প্রমাণপত্র আসেনি, আর অভিযোগ আসলেই অপরাধী বলা যাবে না। পদ্মা সেতু নির্বাচনী প্রতিশ্রুতি, 3 মাসের মধ্যেই তা বাস্তবায়নের দিকে যাবে বলেও জানান মন্ত্রী। এখানে যদি মালয়েশিয়ার সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা যদি ঐকমত্য পোষণ না করতে পারি, তাহলে আমরা বিকল্প পথে যাব। ওয়ার্ল্ড ব্যাংকের সমস্যার সমাধান করতে হলে ওয়ার্ল্ড ব্যাংক যদি ক্লিয়ারেন্স দেয়, এখন পর্যন্ত কিন্তু কঠিন কঠিন শর্ত আসছে। ওই অ্যালিগেশন মানেই হচ্ছে এটা অ্যালিগেশনের অর্থই হচ্ছে যে অপরাধ না। অ্যালিগেশন হচ্ছে অভিযোগটা অপরাধ নয়। অপরাধটা তো সাব্যস্ত করতে হবে, তার আগে উই ক্যানট ওয়েট ফর ইয়ার্স টুগেদার। আমরা তো বছরের পর বছর পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য আমাদের হাতে উই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট। যশোরের শার্শায় গৃহবধূ নীলাকে নির্যাতনের মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। ভিডিও ফুটেজ দেখে 2 জনকে গ্রেফতার করা হলেও এখনও মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর স্থানীয় জনপ্রতিনিধিরাও পক্ষ নিয়েছে নির্যাতনকারীদের। নির্যাতনের পরে তারা ওই গৃহবধূর কাছ থেকে জোর করে অনৈতিক কাজে স্বীকারোক্তিমূলক মুচলেকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার বললেন, জোর করে মুচলেকা নেওয়া আইনের বরখেলাফ। এসআর হৃদয়ের ক্যামেরায় জেমসন মাহবুবের রিপোর্ট। নির্যাতনের শিকার এই গৃহবধূর নাম নীলা। গত 13 জুন যশোরের শার্শা উপজেলায় বেনাপুল ইউনিয়নের পুরাবাড়ি নারায়ণপুর গ্রামের বাসিন্দারা তার উপর চালায় নির্যাতন। অমানসিক ওই নির্যাতনের চিহ্ন নিয়ে এখন দিন কাটছে নীলার। তিনি জানান, একই গ্রামের মেম্বারের ভাই হাশেম আলী ও তার সহযোগীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিনও তারা তার কাছে 50,000 টাকা দাবি করে, আর তা দিতে অস্বীকার করলে চালায় নির্যাতন। নির্যাতনের ঘটনার পর নীলাকে নিয়ে যাওয়া হয়েছিল ইউনিয়ন পরিষদে। সেখানে নির্যাতনকারীদের কোনো বিচার না করে উল্টো নীলাকেই খারাপ চরিত্রে বলে ধিক্কার দেন স্থানীয় জনপ্রতিনিধি। তারা তার কাছ থেকে আদায় করে মুচলেকা, অথচ এই মুচলেকার সাক্ষী হিসেবে যাদের নাম আছে তারা সবাই জনপ্রতিনিধি, আর এদের একজনের ভাই ও ছেলে নির্যাতনের মামলার আসামি। সই দিচ্ছিলাম না, পরে ওই পাশের ঘরে নিয়ে আমার জোর করে টিপ সই নিছিল। এগুলো সত্যি না, আদতে সত্য না।
কিন্তু নীলা তার নির্যাতনের বিচার চেয়ে বেনাপুল বন্দর থানায় একটি মামলা দায়ের করে। মামলার আসামি করা হয় 9 জনকে। তবে এই মামলার কোনো আসামি এখনো গ্রেফতার হয়নি। জনপ্রতিনিধি তার আত্মীয়স্বজন থাকলে বা তার ঘনিষ্ঠ কেউ থাকলে তারা তো চেষ্টা করতেই পারে, সেটা তো সবসময় থাকে। আর জোর করে মুসলেকা নিয়ে একটি অন্যায় করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা, এমনটাই বললেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার। বৈধ কর্তৃপক্ষ কর্তৃক মুসলেকা নেওয়ার বিধান রয়েছে। বৈধ কর্তৃপক্ষ বলতে এখানে আদালতকে বোঝানো হয়েছে। এখন জোরপূর্বক যদি নেওয়া হয় এটা তো একটা অপরাধ, তো অবশ্যই একটা অপরাধ। আর নীলা অন্যায় করলে আইন নিজের হাতে তুলে নেওয়াকে প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানান মানবাধিকার কর্মী এলিনা খান। কথাটা তাকে যে লিখে নেওয়া হয়েছে যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি বা খারাপ কাজ করেছি, এটার কোনো ভ্যালু এই কারণে এই মামলার সাথে নাই। যদি সে করে থাকে তার জন্য আলাদা একটা মামলা হলেও হতে পারে, কিন্তু তাকে যে অন্যায় অপরাধ করেছে তার সাথে এটা সম্পৃক্ততা হবে না। যদি সম্পৃক্ততা করা হয় তাহলে ধরে নিতে হবে যে তার প্রতি আরও নির্যাতন করা হচ্ছে। নির্যাতিত সেই গৃহবধূ এখন বিচার চেয়ে আছেন আতঙ্কে। তার নিরাপত্তা তাহলে এখন কে দেবে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আমি সুষ্ঠুভাবে বিচার চাই, আমি কিছু চাই না মানে তাহলে তাদের কাছে। জেমসন মাহবুব, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন 21-এর সংবাদের পর 21-এর চোখ অনুষ্ঠানে। কেবল দুর্নীতি দমন কমিশন ডাকলেই সাংবাদিকরা কমিশনের ভেতর ঢুকতে পারবেন, অন্যথায় তারা ভেতরে ঢুকতে পারবেন না। আর যে কথা সাফ জানিয়ে দিল দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে কমিশনের সামনে জনসংযোগ কর্মকর্তা লিখিত বক্তব্যে সাংবাদিকদের কথা জানিয়ে দেন। সাংবাদিকদের কোনো তথ্যের প্রয়োজন হলে সকাল 10:30টার মধ্যে কমিশনের বাইরের গেটে লিখিত দিতে হবে। প্রতিদিন বিকেল 4টায় তা সরবরাহ করবে কমিশন। এর আগে গতকালের মতো আজও সকাল থেকে সাংবাদিকরা চেষ্টা করেও কমিশনের ভেতরে ঢুকতে পারেনি। আপনাদের তথ্য অফিস চলাকালীন সময়ে প্রতিদিন দুদক তথ্য প্রদানের জন্য তথ্য অবমুক্তকরণ নীতিমালা 2011 প্রণয়ন করেছে, যা কমিশনের নির্দেশে আমি আপনাদেরকে সরবরাহ করছি। আপনারা প্রত্যেকে আমাদের যে নীতিমালা আছে, নীতিমালার একটা কপি পাবেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, কেবলমাত্র কমিশন ডাকলেই আপনারা কমিশনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন, অন্যথায় কমিশনের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ইউপিএ জোটের প্রেসিডেন্ট প্রার্থী প্রণব মুখার্জি আজ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সহ অন্য নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দেন। 19 জুলাই ভারতের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনের সেক্রেটারি জেনারেল বিবেক কুমার অগ্নিহোত্রী ও রিটার্নিং অফিসার রাইয়া সাভার কাছে প্রণব তার মনোনয়নপত্র দাখিল করেন। এরপর তিনি প্রার্থী হিসেবে তাঁকে সমর্থন দেওয়ায় বিভিন্ন দলের প্রতি কৃতজ্ঞতা জানান। খেলার খবর। প্রিমিয়ার লিগ হকিতে বাংলাদেশ এসএসসিকে 12-2 গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে আবাহনী। এদিকে উষাকে 2-1 গোলে হারিয়ে মোহামেডান পেয়েছে টানা দ্বিতীয় জয়। দিনের অপর খেলায় মোহামেডান ক্লাব কাপ চ্যাম্পিয়ন উষা ক্রীড়া চক্রকে 2-1 গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। 24 মিনিটে চয়নের পাওয়ার হিটে ইশতিয়াক বল থামিয়ে আলতো পুষে মোহামেডানকে এগিয়ে দেন। এর 10 মিনিট পরই সারোয়ারের পাসে ইমরান গোল করলে সমতায় ফিরে উষা। খেলা 66 মিনিটে পেনাল্টি কর্নার থেকে চয়ন গোল করলে 2-1 গোলে এগিয়ে যায় সাদা কালো শিবির। বাকি সময় আর গোল শোধ করতে পারেনি পুরান ঢাকার দলটি। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সারা দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি, সিলেট শহর প্লাবিত, জামালপুরে নদী ভাঙন। বিরোধী দলের অনুপস্থিতিতে জাতীয় সংসদে 1,91,738 কোটি টাকার বাজেট পাস। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মাহফুজুরকে নড়াইল ও কক্সবাজার আদালতে তলব। হামলার ঘটনায় 11 সাংবাদিক আজীবন বহিষ্কার। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, আর লগ ইন করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া 21-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এবং Twitter/21tvbd ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গে থাকুন।